এই জুলাইয়ে ৩৬ দিন যারা নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছে তারা কিন্তু ছাত্রলীগ সামান্যই, খুবই সামান্য। সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি। কিন্তু আমরা দেখলাম যে ডক্টর ইউনূস সরকারের আমলে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলেও পুলিশ গ্রেপ্তার হয়েছে মাত্র ৬০ জন। অথচ 95% মৃত্যুর জন্য, এমনকি 99% মৃত্যুর জন্য ধরা যায় যে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী দায়ী। এখন এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা আমরা জানি না। আমরা অবশ্যই ইতিমধ্যে জেনেছি যে আসলে বর্তমান ইউনূস সরকারের আসলে সেনাবাহিনীর উপর তেমন একটা নিয়ন্ত্রণ নাই। পুরো সেনাবাহিনীকে দেখা ভালো করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এবং ওয়াকারুজ্জামান বিপ্লবের পক্ষের শক্তি, কোনো সন্দেহ নাই। কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকেরা তাকে আক্রমণ করেছেন, তাকে কাপুরুষ বলেছেন যে ওয়াকার কেন হাসিনাকে রক্ষার জন্য গুলি চালায়নি। সুতরাং ওয়াকার যে গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এটা ভালো করেছেন, তিনি বিপ্লবের পক্ষের শক্তি। বাট একটা অভিযোগ আছে, এটা আমার কাছে অনেকেই করেছেন, যে এই যে এই র্যাব, তারপরে বিজিবি, এরা তো সেনাবাহিনী থেকেই আসে, তাই না? এই যে এরা নির্বিচারে মানুষকে গুলি চালিয়ে হত্যা করলো, যার প্রমাণ অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আসলে কিছু হচ্ছে না। যেমন একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব। এই মুজিব কিভাবে পালিয়ে গেল? আমার দেশের অনুসন্ধানে জানা গেছে যে জেনারেল মুজিব গত বছরের 5ই আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের দোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালানোর আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে থেকেও তিনি কীভাবে পালিয়ে গেলেন? তো বর্তমানে তিনি দিল্লি অবস্থান করতেছেন এবং শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, এবং তিনি এই ইউনূস সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রে তিনি লিপ্ত। এবং এই বাংলাদেশে বিভিন্ন ধরনের নাশকতার পিছনে জেনারেল মুজিবের যোগসূত্র রয়েছে। দিল্লিতে অবস্থান করা আরেক সেনাবাহিনীর সদস্য জেনারেল মোহাম্মদ আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুলও একসঙ্গে কাজ করতেছেন, এবং শোনা যায় পলাতক সাবেক এই ডিজিএফআই প্রধান আকবর গোপনে এর মধ্যে ঢাকায় এসে ঘুরেও গিয়েছেন। এবং এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব তিনি শেখ হাসিনার খুবই বিশ্বস্ত এবং আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন, এবং আর্মড ফোর্সেস ও পুলিশের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটা কোঅর্ডিনেট তিনি করতেন। বিমান বাহিনীতে তিনি র এর শ্যাডো রিক্রুটার হিসাবেও তিনি কাজ করেছেন, এবং স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তার হওয়ার পর সামরিক তদন্তে এসব তথ্য বেরিয়ে আসে, এবং এর দ্বারা বাংলাদেশের টোটাল সিকিউরিটি সিস্টেমকে হুমকির মুখে ফেলে দেন এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব। 4 তারিখে রাতে যখন জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান হিসাবে, তারপরে পুলিশ প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, তারা সবাই যখন মিটিং করার পরে তারা আবার ক্যান্টনমেন্টে ফেরত যাওয়ার পরে শেখ হাসিনা আবার গোপনে মিটিংয়ে বসেন মেজর জেনারেল জিয়াউল হাসানের সঙ্গে এবং এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সঙ্গে। তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ওয়াকারের মতিগতি তো ভালো মনে হচ্ছে না। শেখ হাসিনা বলতেছে, তাহলে কি করা যায়? বলে তোমরা দেখো কি করতে পারো, কিন্তু ওয়াকারের মতিগতি কিন্তু ভালো মনে হচ্ছে না। তখন সিদ্ধান্ত হয় যে আজকে রাতেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে খুন করে ফেলা হবে, এবং খুন করে দোষ দেওয়া হবে ছাত্রদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, ছাত্ররা খুন করেছে। এটা টের পেয়ে জেনারেল ওয়াকার তিনি রাতে নিজের বাসায় না ফিরে অন্য কোথাও গোপনে চলে যান। কারণ এই মুজিব এবং জিয়াউল হাসান তারা জানতেন যে জুনিয়র অফিসাররা সব কিন্তু ওয়াকারের পক্ষে, এবং অলরেডি ওয়াকার বলেছে জুনিয়র অফিসারদেরকে যে আমরা গুলি চালাবো না। যদিও হাসিনাকে ইনফর্ম করে নাই, বাট ওয়াকার কথা দিয়েছে জুনিয়র অফিসারদেরকে যে আমরা গুলি চালাবো না। সুতরাং আগামীকাল 5ই আগস্ট, সুতরাং আজকে রাতেই যদি ওয়াকারকে মেরে ফেলা যায়, একটা পাল্টা কু করা যায়, তাহলে হাসিনাকে ক্ষমতা রাখা যাবে। তো ওয়াকার রাতে বাসায় ঘুমায় নাই, তিনি অজ্ঞাত স্থান চলে গিয়েছেন তার বিশ্বস্ত লোকজন সহকারে। ভোরবেলা একদম তিনি হঠাৎ করে চলে গেলেন গণভবনে গিয়ে বললেন যে আপনার হাতে আর সময় নাই, আপনি চলে যান, আমরা আর কিছুই করতে পারবো না। এবং তারপরেও কিন্তু আমরা অনেকেই ওয়াকারকে দোষ দেই, ওয়াকার কিন্তু অনেকগুলো পাল্টাকু সামলেছেন। কারণ সেনাবাহিনীর উচ্চ লেভেলের বড় বড় যে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা সবাই কিন্তু হাসিনার পাচাটা। তারা অনেক চেষ্টা করেছেন একটা পাল্টাকু করার জন্য, পাল্টাকু করে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেননি, কারণ জুনিয়র অফিসাররা সব ছিল ওয়াকারের পক্ষে। সুতরাং এদের আর
পাল্টাকু করা সম্ভব হয়নি, বরঞ্চ এরা পালিয়ে গিয়েছেন। আর জিয়াউল হাসান তো পালাতে পারেনি, তাকে তাকে ধরা হয়েছে, তিনি এখন জেলে আছেন। তো এই হচ্ছে জেনারেল মুজিব, একদম হাসিনার একদম খাস চামচা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলেই সবাই আমরা তাকে জানি। এবং এই মুজিবকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগও আছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। যেমন বিমান বাহিনীর চিহ্নিত রয়ের এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ হাসিনা পালিয়ে যাওয়ার 9 দিন পরে গ্রেপ্তার হন, 14 আগস্ট গ্রেপ্তার হন। তো ওই ঘটনার তদন্ত চলাকালেই তড়িঘড়ি করে লেফটেন্যান্ট জেনারেল মুজিব তাকে ময়মনসিংহ সেনানিবাসের জিওসি হিসাবে বদলি করা হয় এবং ওই দিনই আর্মি অ্যাভিয়েশন গ্রুপের হেলিকপ্টারে করে এই মুজিব বদলি হয় স্থানে পৌঁছান। আর যেই হেলিকপ্টারে এই মুজিব ময়মনসিংহে পৌঁছান, সেই একই হেলিকপ্টারে সেখানের যে জিওসি আছে তাকে আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়। ও ঘটনাও কিন্তু ছিল নজিরবিহীন, কারণ একজন জিওসিকে যখন কোনো ক্যান্টনমেন্টে বদলি করা হয় তখন পুরাতন যে জিওসি আছেন তার সঙ্গে 1 সপ্তাহ থাকেন, মানে দায়িত্ব বুঝিতে তো সময় লাগে, তাই না? কিন্তু যে হেলিকপ্টারে নতুন জিওসি গেল মুজিব, সে হেলিকপ্টারই আবার পুরান জিওসিকে ঢাকা ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনা হলো। এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং মুজিব এই ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কিন্তু আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন, কিন্তু সেখান থেকেই তিনি দোবাউরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন এবং তাকে স্বাভাবিক অবসর প্রদান করা হয়। কিন্তু এ নিয়ে অনেকে বলতেছেন যে কেউ যদি পালিয়ে যায় তাহলে তাকে পলাতক ঘোষণা করা হয় এবং তার অবসরকালীন বেতন ভাতা কিছুই তার থাকে না। কিন্তু মুজিবকে কেন এগুলো দেওয়া হলো, এই প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। তারপর একটা অভিযোগ হচ্ছে 14ই জুলাই সবচেয়ে কঠিন দিন ছিল। ওই দিন প্রায় সমস্ত বাংলাদেশে 100 জনের মতো মারা গেছে, কিন্তু রামপুরাতে বিজিবির একটা দল ছিল, সেই দলের প্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল হক। এই রেদওয়ান নিজের হাতে গুলি করে প্রায় 22 থেকে 23 জন লোককে হত্যা করেছে। এবং আজকে ডেইলি স্টার আপনারা দেখেছেন, যেটা ভিডিও দিয়েছে এবং সেখানে তারা প্রমাণ করে দিয়েছে যে রেদওয়ান কিভাবে রাস্তার ভিতর যারে পায় তারই গুলি করে আর 14 বছরের বাচ্চারে গুলি করছে রেদওয়ান সামনাসামনি, এই কান দিয়ে গুলি ঢুকে ওই কান দিয়ে বের হয়ে গেছে। রেদওয়ান কিভাবে গুলি করতেছে আপনারা সবাই দেখেছেন, একাধিকবার দেখেছেন, বিবিসি দেখিয়েছে, আল জাজিরা দেখিয়েছে। এবং এই রেদওয়ান যে একজন খুনি এতে কোনো সন্দেহ নেই। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান তিনি শেখ হাসিনার এসএসএফে থাকতেন, অত্যন্ত বিশ্বস্ত তিনি। সেই রেদওয়ানকে উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করে তাকে সিভিল পুলিশের হাতে তুলে দেওয়া। তা না করে তার বিচার হলো সামরিক আদালতে। কি বিচার হলো? তাকে ভৎসনা করা হয়েছে এবং প্রমোশন 6 মাসের জন্য বন্ধ করা হয়েছে। এটা কোন ধরনের আদালত ভাই? যেই লোকটা নিজের দেশের মানুষকে, যুদ্ধক্ষেত্র না কিন্তু, নিজের দেশের মানুষকে প্রকাশ্য ভিডিও ক্যামেরার সামনে গুলি করে 23 জন লোককে হত্যা করেছে, সেই লোককে ভৎসনা এবং 6 মাসের জন্য প্রমোশন হবে না। এর জবাব কে দিবে? এর জবাব কি ডক্টর ইউনূস দিবে? কারণ তিনি প্রতিরক্ষা মন্ত্রী, দিতে হবে। এর জবাব কি খলিলুর রহমান দিতে হবে, কারণ তিনি নিরাপত্তা উপদেষ্টা। এবং এর জবাব জেনারেল ওয়াকারুজ্জামানকে দিতে হবে যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল হকের মতো একজন খুনি সে কীভাবে এখনও সেনাবাহিনীতে থাকে। আরেকটা কথা না বললি না, সেটা হচ্ছে যে এই যে মেজর সাদিক, সে বসুন্ধরা একটা কনভেনশন হল ভাড়া করে 400 জন আওয়ামী লীগ কর্মীকে ট্রেনিং দিল। এর ভিতর আবার সরকারি চাকরিজীবীরাও আছেন যারা অবসর গ্রহণ করেছেন। এবং তিনি নাকি আরও বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে বেড়াতেন। তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে রিমান্ডে দেওয়া হলো। তো এই মেজর সাদিক তিনি প্রায় 180 দিনেরও বেশি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, কিন্তু সেটা নিয়ে সেনাবাহিনী কোনো তলব করল না যে কেন অনুপস্থিত ছিলেন। এবং বাংলাদেশের পুলিশ টিম তারা সেনাবাহিনীকে চিঠি লিখেছে যে আমরা এই মেজর সাদিককে আমাদের হেফাজতে পেতে চাই, কারণ আমাদের অনেক প্রশ্ন আছে। সে কিভাবে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেটওয়ার্ক বিস্তারে এবং দেশে একটা অরাজকতা তৈরি করার জন্য যে প্রশিক্ষণ দিয়েছে, এর পিছনে কারা কারা ছিল, আমরা এগুলো জানার জন্য আমরা তাকে হেফাজতে নিতে চাই। এবং এটা লিখে একাধিকবার ক্যান্টনমেন্টে চিঠি পাঠিয়েছে, কিন্তু সেনাবাহিনী থেকে এখনও কোনো উত্তর আসেনি। দর্শক, আমরা এই সেনাবাহিনী চাই না। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আহ্বান জানাই যে এই গণ অভ্যুত্থানকে সম্মান করে আপনি
ওয়াকারুজ্জামান আমাদের পক্ষে শক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার অধীনে ক্যান্টনমেন্টে যারা যারা এই আয়নাঘর করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনুন। সঠিক বিচার, কিন্তু বিচার নামে প্রহসন না, ওই যে রেদুল হকের মতো বিচার নামে প্রহসন না, সঠিক বিচারের আওতায় আনুন। এ প্রয়োজনে আপনি এদেরকে বরখাস্ত করে সিভিল প্রশাসনের হাতে তুলে দিন, পুলিশের হাতে তুলে দিন। পুলিশ তো তারপর ব্যবস্থা নিবে প্রচলিত আইন অনুযায়ী। দয়া করে আপনি এদেরকে সেভ করবেন না। আপনি দয়া করে এইসব খুনি যারা আয়নাঘর সৃষ্টি করেছে, গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ার করেছে, হাসিনাকে টিকে রাখার জন্য গণহত্যা করেছে, ভারতের দালালি করেছে, দয়া করে এদেরকে আপনি রক্ষা করবেন।